দিচ্ছি। আমরা প্রথমেই বেশ কমন একটি ম্যাথ নিয়ে শুরু করব, বাট তারপরে এই আলোচনাটুকু জরুরি। দেখো, নদী পারাপারের ম্যাথ দিয়ে আমরা শুরু করব। আমরা যদি নদীর স্রোতের বেগ জানি, নৌকার বেগ জানি, তাহলে আমরা সেখান থেকে বের করতে পারি ন্যূনতম সময় কতটুকু লাগবে সেই নদীটি পার হতে। এবং কেউ যদি নদীটিকে সোজাসুজি অর্থাৎ ন্যূনতম দূরত্বে পার হতে চায়, তাহলে তাকে কোন অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে। তার মানে এখানে আমরা যদি রিভার কারেন্টের ভেলোসিটি জানি, নৌকার ভেলোসিটি জানি, তাহলে মিনিমাম টাইম বের করতে পারবো, আর মিনিমাম ডিস্টেন্স কেসে অ্যাঙ্গেলটা বের করতে পারবো। তাহলে এখানে আমার ইনফরমেশন দেয়া বাকি হচ্ছে নৌকার বেগ আর নদীর যে উইথ বা প্রস্থ, এই দুইটা জিনিস দিলেই তোমরা এক্ষুনি হিসাব করা শুরু করতে পারবে। তাহলে আমি বলে দিচ্ছি, নৌকার যে বেগ সেটা হচ্ছে এখানে ধরা যাক 5 মিটার পার সেকেন্ড, এবং নদীর যে প্রস্থ সেটা আমি এখনো দেইনি, সেটা আমি দিয়ে দিব একটু পরেই। তাহলে প্রথম হচ্ছে ন্যূনতম সময়। যদি ন্যূনতম সময়ে আমি এই নদীটি পার হতে চাই, তাহলে টি মিনিমাম। এই ন্যূনতম সময়ে পার হওয়ার সূত্র হচ্ছে নদীর যে প্রস্থ ডি ডিভাইডেড বাই নৌকার যে বেগ ভি, তার মানে ডি বাই ভি। এটা হচ্ছে নৌকার বেগ ভি, আর নদীর বেগটাকে আমরা হচ্ছে স্রোতের বেগটাকে আমরা ইউ বলে জানি। তাহলে মিনিমাম টি হচ্ছে ডি বাই ভি। তাহলে ডি আমি দিয়ে দিচ্ছি এখানে, ডি হচ্ছে 20 মিটারস। তাহলে এখানে যদি আমি 20 বসাই আর এখানে যদি আমি 5 বসাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি 4 সেকেন্ডস। তার মানে এই নৌকাটির এই নদীটি পার হতে 4 সেকেন্ড মিনিমাম টাইম লাগবে। এর চেয়ে কম সময়ে সে আসলে কোনোভাবেই এই নদীটি পার হতে পারবে না। তাহলে এবার এসো বের করে ফেলি, যদি সোজাসুজি নৌকাটি দিয়ে নদীটা আমরা পার হতে চাই, এরকম মিনিমাম ডিস্টেন্স কেস, তাহলে আমাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। যেহেতু এদিকে নদীর বেগ ইউ কাজ করে, তাহলে যদি আমি সোজাসুজি সাঁতার কাটার চেষ্টা করি, আমি সোজাসুজি চাইলেও যেতে পারবো না। এই নদীর ধাক্কায় আমি আস্তে 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 এদিকে সরে যাওয়া শুরু করব। তাই আমাকে আসলে সাঁতার কাটতে হবে এরকম কোনো একটা দিকে। যদি এরকম কোনো একটা দিকে আমি সাঁতার কাটি, তাহলে হচ্ছে আমি সোজাসুজি পার হতে পারবো। তাহলে এই স্রোতের সাথে যত কোণে আমাকে সাঁতার কাটতে হবে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা। যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? উপাংশটা হবে ভি কজ থিটা। সেটা হতে হবে ইউ এর সমান ও বিপরীত। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। তাহলে সমান ও বিপরীত যদি হয়, তাহলে আমি দিব মাইনাস ইউ। এই মানটাকে বসালেই আমরা এখান থেকে থিটার মানটা পেয়ে যাব। যেমন আমাদের এখানে cos থিটা ইকুয়ালস চলে আসবে, দেখো, মাইনাস ইউ বাই ভি। তাহলে ইউ কত ছিল আমাদের? 3, আর ভি ছিল 5। তাহলে cos ইনভার্স মাইনাস 3/5 করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমি দেখতে পাচ্ছি মাসুদ রানা লিখেছো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। না, অ্যান্সারটা 120 ডিগ্রি না। এটা হচ্ছে, এই অঙ্কটা দেখলেই তোমাদের অনেকের মাথায় চলে আসে যে অ্যান্সারটা বোধহয় 120 ডিগ্রি। না, সবসময় 120 ডিগ্রি না। cos ইনভার্স মাইনাস 3/5 এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই cos ইনভার্স মাইনাস 3/5 করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। তাহলে আমি ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে রেখেছি। তাহলে আমি cos ইনভার্স মাইনাস 3 ডিভাইডেড বাই 5 লিখলেই আমি পেয়ে যাচ্ছি 126.87। তাহলে এখানে থিটা ইকুয়ালস চলে আসলো 126.87 ডিগ্রিজ। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, 126.87 ডিগ্রিজ। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে জিজ্ঞেস করেছো মাইনাস ইউ কেন। তাহলে আমি এই উত্তরটা একটু দেই। আমাদের এখানে নৌকাটাকে সোজাসুজি নদী পার হতে হবে, তাই না? যদি সোজাসুজি নদী পার হতে চায়, তাহলে তাকে ডানেও সরতে পারবে না, সে বামেও সরতে পারবে না। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি হতে হবে 0। তাহলে ভি কস থিটা, দেখা যাক এই ভি কস থিটা কি। ভি কস থিটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই ভি এর উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর ভি এর উপাংশ বা কম্পোনেন্ট যদি ইউ এর সমান ও বিপরীত হয়, তাহলে সমান ও বিপরীত দুইটি মিলে 0 হয়ে যায় নিশ্চয়ই। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আর কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি না থাকে, তাহলে ভেলোসিটি থাকবে শুধুই ওয়াই অ্যাক্সিস বরাবর।
তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সেই ভেলোসিটিটা কত? সেই ভেলোসিটিটা হচ্ছে ভি এর অন্য উপাংশ, লম্ব উপাংশ। ভি কস থিটা ছিল ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে ভি সাইন থিটা হবে ওর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে সেখান থেকে আমরা থিটা তো বের করেই ফেললাম, তাহলে ভি সাইন থিটা ভেলোসিটি নিয়ে এসে উপরের দিকে যাবে, নদীটা পার হবে এই ভেলোসিটি নিয়ে। তাহলে এই জন্য আমি লিখেছিলাম ভি কস থিটা ইকুয়ালস মাইনাস ইউ, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য এই মাইনাসটা এসেছিল। এখানে আরো একটা ব্যাপার খেয়াল করো, যদি এরকম হয় নৌকার বেগের চেয়ে নদীর বেগ বেশি, অর্থাৎ এই নৌকার চেয়ে স্রোতের বেগটা যদি বেশি হয়ে যায়, ধরা যাক নৌকার বেগ ছিল 5 আর স্রোতের বেগই আমি দিয়ে দিলাম 6, তাহলে 3-এর জায়গায় 6 চলে আসলে এই ভগ্নাংশের মান কিন্তু 1-এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে 1-এর চেয়ে বড় মান কিন্তু কজ এর কখনো হয় না। তাই কখনো যদি এমন দেখো নৌকার বেগের চেয়ে স্রোতের বেগটা বেশি, তাহলে তুমি বুঝে নিবে যে এখানে থিটার কোনো বাস্তব মান আসবেই না। যদি বাস্তব মান না আসে, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে সোজাসুজি নৌকাটা নদী পার হতে পারবেই না। তাই যদি এরকম প্রশ্ন আসে কখনো যে নৌকাটি সোজাসুজি নদী পার হতে পারবে কি না, তখন তুমি এই জিনিসটি আগে চেক করবে যে নৌকার চেয়ে স্রোতের বেগ বেশি কিনা। যদি নৌকার চেয়ে স্রোতের বেগ বেশি হয়, তাহলে সোজাসুজি নদী পার হতে পারে না। এবারে আসি, আমরা এই যে অ্যাঙ্গেলটা বের করলাম থিটা ইকুয়ালস 126.87 ডিগ্রিস, অনেকে সঠিক উত্তর দিয়েছো আমি দেখতে পেরেছি। এই অ্যাঙ্গেলে যদি সে সাঁতার কাটে তাহলে বা নৌকা চালায়, তাহলে এই নদীটি পার হতে কত সময় লাগবে? তো আমরা তো জানি ভি সাইন থিটা হচ্ছে ওর উল্লম্ব বেগ বা প্রস্থ বরাবর বেগ, আর প্রস্থও আমরা জানি 20 মিটার। তাহলে তোমরা এখন আমাকে জানাও এই নৌকাটির সোজাসুজি নদী পার হতে কতটুকু সময় লাগবে। তাহলে সেই সময়টা কতটুকু লাগবে সেটা আমি এখানে চাইলে লিখে দিতে পারি। সময়টা লাগবে হচ্ছে টি ইকুয়ালস ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। তাহলে এই সূত্র অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও যে কতটুকু সময় লাগবে নদী পার হতে। তাহলে এই যে আমি নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিলাম, এই সূত্র দিয়ে আমাকে জানাও যে কতটুকু সময় লাগবে। তাহলে তোমরা সময়টা বের করতে করতে এসো, তার সাথে সাথে আমিও হিসেবটুকু করে ফেলি। তাহলে আমাদের নৌকার যে বেগ সেটা ছিল হচ্ছে উল্লম্ব অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ভি সাইন থিটা, আর আমার নদীর যে প্রস্থ সেটা ছিল 20 মিটারস। তাহলে আমি 20 কে ভি সাইন থিটা দিয়ে ডিভাইড করব। দেখো, তাহলে আমি লিখলাম 20 ডিভাইডেড বাই ভি সাইন থিটা, ভি ছিল আমাদের 5 ইনটু সাইন 126.87 ডিগ্রিস, 126.87 ডিগ্রিস। তাহলে এটা করলেই আমি রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে রেজাল্টটা আমি পেয়ে গেছি এক্স্যাক্টলি 5 মিনিট। রেজাল্টটা আমি এক্স্যাক্টলি পেয়ে গেছি, সরি 5 সেকেন্ড। অ্যান্সারটা হচ্ছে 5 সেকেন্ড। আমি অলরেডি দেখতে পাচ্ছি মুশফিকুর আবির তুমি বলেছো 5 সেকেন্ড, এছাড়াও আরো অনেকে 5 সেকেন্ড বের করতে পেরেছো। যাদের অ্যান্সার এসেছে 5 সেকেন্ড, তাদের উত্তরটি সঠিক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে একটি প্রশ্ন পেয়েছি যে স্রোতের বেগ বেশি কেন? স্রোতের বেগ বেশি হতেই পারে, যদি নৌকাটা অনেক ভারী হয় তাহলে স্রোত যত জোরে চলে নৌকা তত জোরে মাঝি চালাতে নাও পারে, সেক্ষেত্রে স্রোতের বেগ নৌকার চেয়ে বেশি হতেই পারে। অথবা হঠাৎ করে নৌকা চালানোর সময় পাহাড়ি ঢল আসলো, সেক্ষেত্রেও হচ্ছে স্রোতের বেগ বেড়ে যেতে পারে। এরকম নানা কারণেই স্রোতের বেগ নৌকার চেয়ে বেশি হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এরপর এখান থেকে আমরা আরো একটি কমন ম্যাথে চলে যাচ্ছি। এটাও বেশ অনেকবার অনেক জায়গায় ভর্তি পরীক্ষায় এসেছে। সে অঙ্কটি হচ্ছে বুলেট ও কাঠের গুড়ির অঙ্ক। তাহলে বুলেট ও কাঠের গুড়ির অঙ্ক দেখো, এই বুলেট ও কাঠের গুড়ির অঙ্কে একটি কাঠের গুড়িকে একটি বুলেট কতটুকু পর্যন্ত ভেদ করে এই প্রবলেমটা দেওয়া থাকে। তাহলে ধরো আমরা একটি কাঠের গুড়ি এঁকে নিচ্ছি এখানে, তাহলে এই কাঠের গুড়িতে বুলেট কতটুকু ঢুকবে সেটা আমরা বের করতে চাই। এরকম ধরো এই হচ্ছে আমাদের কাঠের গুড়ি, এর মধ্যে বুলেট ঢুকবে। তাহলে এখান থেকে যদি একটা বুলেট আসে, এই হচ্ছে আমাদের বুলেট, তাহলে এই বুলেটটা যখন কাঠের গুড়িতে আঘাত করলো তখন তার বেগ আমরা ধরে নিচ্ছি ভি। তারপর কিছু দূর অতিক্রম করলো, ধরা যাক S1 দূরত্ব অতিক্রম করলো, এরপর তার বেগ হয়ে গেল ভি বাই এন। তারপর আরো S2 দূরত্ব অতিক্রম করলো, তারপর তার বেগ হয়ে গেল 0। তাহলে দেখো, প্রথমে বেগ ছিল ভি, S1 দূরত্ব অতিক্রম করার পর তার
বেগ হয়ে যায় v/n এবং আরো s2 দূরত্ব অতিক্রম করার পর বেগ হয়ে যায় 0, অর্থাৎ বুলেটটা এখানে এসে থেমে যায়। প্রশ্নে সাধারণত s1 দেয়া থাকে এবং এগুলো বের করার জন্য বিভিন্ন উপায় দেয়া থাকে, সেখান থেকে তোমাকে বের করতে হয় s2 কত। যেমন আমি যদি তোমাকে বলি যে v এর একটা ভ্যালু ছিল, ধরা যাক 100 মিটার পার সেকেন্ড, v/n এর একটা ভ্যালু ছিল, সেখান থেকে s1 বলে দিলে s2 বের করতে হয়। তাহলে এখান থেকে সরাসরি s2 বের করার ফর্মুলা চাইলে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এখান থেকে s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1 এই ফর্মুলা দিয়ে আমরা s2 বের করে ফেলতে পারি। যেমন ধরা যাক s1 এর ভ্যালু দিয়ে দেয়া হলো, ধরা যাক এই s1 এর ভ্যালু দিয়ে দেয়া হলো 10 সেন্টিমিটার, s1 এর ভ্যালু দেয়া হলো 10 সেন্টিমিটার। ধরা যাক এই v দেয়া হচ্ছে 110 মিটার পার সেকেন্ড, 110 মিটার পার সেকেন্ড। আর এই v/n এই ভ্যালুটা দিয়ে দেওয়া হলো 70 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সরাসরি না এই ভ্যালুটা নাও দিয়ে দিতে পারে। দেখো এভাবেও চাইলে বলতে পারে যে প্রথমে বুলেটের বেগ ছিল 110 মিটার পার সেকেন্ড, প্রথমে 110 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, আর এই যে এটা 70 মিটার পার সেকেন্ড, এটা না সরাসরি না বলে দিতে পারে যে বুলেটের বেগ 40 মিটার পার সেকেন্ড কমে যায়। এটা যেমন বলতে পারে, তেমনি আবার এটাও বলতে পারে বুলেটের বেগ কমে 70 মিটার পার সেকেন্ড হয়। এই দুই ভাবেই বলতে পারে। তাহলে এখানে যে বেগটা কম সেটা বোঝানোর জন্য আমরা v/n এই টার্মটা ইউজ করেছি, যাতে আমরা এখান থেকে n এর একটা মান বের করতে পারি। তাহলে দেখো n এর মানটা আমরা কিভাবে বের করব। আমরা যদি এই ভেলোসিটিটাকে এই ভেলোসিটি দিয়ে ডিভাইড করি, অর্থাৎ v কে v/n দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা n এর মানটা পেয়ে যাই। তাহলে আমি দেখতে পাচ্ছি একজন জিজ্ঞেস করেছো v/n কেন হলো। তাহলে দেখো v/n কেন হলো, এটা ছিল প্রথমে আদিবেগ বুলেটের, এই আদিবেগটা হচ্ছে বেশি, আর কিছু দূর অতিক্রম করার পর বুলেটের বেগটা আরেকটু কমে যাবে। এই কমে যাবে যে সেটা বোঝানোর জন্য আমরা লিখেছি v/n, অর্থাৎ n ভাগের v ভাগ হয়ে যায়। আগে যে সম্পূর্ণটা ছিল, এখন যত অংশ বেগ কমে গেল সেটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এই nটা ব্যবহার করি। তাহলে একটু খেয়াল করো, খুব সাবধানে একটু খেয়াল করো যে s1 10 সেন্টিমিটার, v/n হচ্ছে 70 মিটার পার সেকেন্ড, আর v হচ্ছে 110 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে আগে n এর ভ্যালু বের করি। n এর ভ্যালু হচ্ছে 110 ডিভাইডেড বাই 70। তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে 110 ডিভাইডেড বাই 70 বের করে ফেলি 1.57। তাহলে 1.57 হচ্ছে n এর মান। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই 1.57 ভ্যালুটা লিখেছো, যে n এর ভ্যালুটা কত হবে 1.57। তাহলে এসো আমরা s2 বের করে ফেলি। তাহলে s2 হবে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1.57 স্কয়ার। তাহলে আমরা এই অংশটা এখান থেকে করতে পারি, 10 ডিভাইডেড বাই 1.57 স্কয়ার মাইনাস 1। তাহলে রেজাল্টটা চলে আসে 6.826 সেন্টিমিটার। তাহলে একটু দেখো 6.826 সেন্টিমিটার, এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে n এর ভ্যালু অলরেডি অনেকেই বের করেছো 1.57, আর ফাইনাল রেজাল্টটা s2 আসবে 6.826 সেন্টিমিটার। তাহলে n এর ভ্যালু নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করি। আমরা এই অংশটা আরেকটা কাগজে একটু চিন্তা ভাবনা করি যে n এর ভ্যালু কিভাবে কতটুকু হয় সেটা আমরা বের করতে পারি। একটু দেখো, তাহলে ধরা যাক বুলেটটা প্রথমে v বেগ নিয়ে আসলো, তারপর সে s1 দূরত্ব অতিক্রম করার পর v/n হয়ে গেল বেগ, তারপর আরো s2 দূরত্ব অতিক্রম করার পর হয়ে গেল বেগ 0। তাহলে আদিবেগ v, মাঝখানের অংশে বেগ v/n, একেবারে শেষে বেগ 0। তাহলে এবার আমি এই ভ্যালুগুলো বলে দিব, তোমরা আমাকে n এর মান বের করে দেবে। আমি এই ভ্যালুগুলো বলে দিব, n এর মান বের করে দেবে। অনেকে জানতে চেয়েছো ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো কিভাবে করবে।
আচ্ছা, আমি এখানে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। মিতুল জিজ্ঞেস করেছো S2 বের করার ফর্মুলা কিভাবে কাজ করছে। এই ফর্মুলাটা আসলে আমরা এই ক্লাসটা অনেক আগে আমরা এর উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ডেভেলপ করেছিলাম এভাবে যে বেগ v থেকে v/n হওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব যদি s1 হয়, তখন আদিবেগ শেষ বেগ দিয়ে ত্বরণটুকু বের করেছিলাম। তারপর সেই একই ত্বরণ এখানে কাজে লাগিয়ে এটা শেষ বেগ এটা আদিবেগ, তাহলে সেখান থেকে আমরা S2 বের করেছিলাম। তাই ফর্মুলাটা আমরা চাইলে একবারে ব্যবহার করতে পারি। আর ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না দেয়, তাহলে এই ভ্যালুগুলো এমন হবে যাতে তুমি হাতে হাতে ভাগ করতে পারো। যেমন ধরা যাক v বলে দিল 120 মিটার পার সেকেন্ড, আর v/n বলে দিল ধরা যাক 40 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই দুইটা ভ্যালুর জন্য n এর মান কত হবে? তাহলে বলো, যদি v হয় 120 মিটার পার সেকেন্ড এবং v/n হয় 40 মিটার পার সেকেন্ড, এখান থেকে ইজিলি n বের করা যায়, কারণ এই ভ্যালু দিয়ে এই ভ্যালুকে ভাগ করলেই আমরা n পেয়ে যাই। তাহলে সেক্ষেত্রে n হবে সবসময়ই v/n, v/n দিয়ে আমরা v কে ভাগ করব, v ডিভাইডেড বাই v/n, এটাই আমাদের n এর মান, তাই না? তাহলে এখানে v কত ছিল? 120 ছিল, আর v/n ছিল 40। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 3। আমি অলরেডি দেখতে পাচ্ছি মাসুদ রানা, ইয়াসমিন, এছাড়া মাহি, মিতুল, তোমরা সবাই অ্যান্সার দিয়েছো 3। এইরকম করে আসবে যদি ঢাকা ভার্সিটিতে আসে, এরকম এমন মান দিবে যেটা তুমি সহজে ভাগ করতে পারো। তো আমার দেখানোর উদ্দেশ্য ছিল আরো কিছু, সেটা হচ্ছে n এর মানটা আরো কিভাবে তোমাকে ঘুরিয়ে বলতে পারে। যেমন এবার যদি আমি অন্য কালিতে, ধরো আমি অন্য কালিতে লিখছি এটা নতুন বোঝানোর জন্য। ধরো এবার বলে দিল n হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এটা বলে দিল। আর বলে দিল এখানে v/n যেটা, সেটা হচ্ছে বেগ 60 মিটার পার সেকেন্ড কমে যায়, বেগ 60 মিটার পার সেকেন্ড কমে যায়। তাহলে এখন বলো n কত হবে? আমি বললাম শুরুতে বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ 60 মিটার পার সেকেন্ড কমে যায়। তাহলে এখান থেকে n বের করা যাবে না? 60 মিটার পার সেকেন্ড কমে যাওয়া মানে কি? অবশিষ্ট যা থাকবে সেটাই হচ্ছে এখনকার বেগ। সেই বেগ দিয়ে আমরা এই 100 মিটার পার সেকেন্ডকে ভাগ করব, তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব এখন n এর মান কত। তাহলে এই নতুন অংশটা তোমরা করো, আমিও এর সাথে সাথে করতে থাকি, তোমাদেরকে বলি যে কত হবে n এর মান। তাহলে ছিল কত? ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে বেগ কমে গেল কত? 60 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বেগ কত? তাহলে এখন বেগ হচ্ছে নিশ্চয়ই 40 মিটার পার সেকেন্ড। 100 ছিল, সেখান থেকে 60 কমে গেল, তাহলে এখন 40। তাহলে অ্যান্সারটা হবে 100 ডিভাইডেড বাই 40, অর্থাৎ অ্যান্সারটা চলে আসবে 2.5। অ্যান্সারটা হচ্ছে 2.5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2.5, 100 ডিভাইডেড বাই 40। আমি দেখতে পাচ্ছি অনেকে 10/40 লিখেছো, না 10/40 না, হবে 100/40। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2.5। রিমি লিখেছে, মাসুদ রানা, তোমরা লিখেছো 2.5। যাদের অ্যান্সার 2.5 তাদের উত্তর সঠিক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো 2.5 এ আসতে পারোনি, তারা একটু চিন্তা করে দেখো কেন তোমার 2.5 আসলো না, এবং এখান থেকে ভুলটা বের করে নাও। তাহলে এই অংশটুকু যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে আবার বুলেট আবার গুড়ি। এখানে আমরা একটু গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো আমরা আবার একটা কাঠের গুড়ি নিয়ে নিচ্ছি। এই কাঠের গুড়ির মধ্যে আমরা আবার বুলেট বিদ্ধ করব। তাহলে দেখো, আমরা যদি কাঠের গুড়িতে বুলেট নিক্ষেপ করি, ধরা যাক এখানে কাঠের গুড়ির যে গতিশক্তি ছিল, আমি এভাবে বললাম যে কিছু দূর যাওয়ার পর, সেই কিছু দূর বলতে আমি x বলতে পারি, কিছু দূর যাওয়ার পর গতিশক্তি কমে যায়। যেমন আমি বললাম এরকম যে এখানে ধরা যাক গতিশক্তি ছিল কে, এখানে বললাম যে কিছু দূর যাওয়ার পর তার গতিশক্তি হয়ে যায় 9/1 গতিশক্তি হয়ে যায় 9/1 কে/9। এরপর বুলেটটা আরো 1 সেন্টিমিটার যায়,
আরো 1 সেন্টিমিটার যায়। তাহলে প্রথমে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন। বুলেটটা কিছু দূর যাওয়ার পর তার গতিশক্তি 9/1 হয়ে যায়, তারপরে আরো 1 সেন্টিমিটার অতিক্রম করে বুলেটটি থেমে যায়। তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে বুলেটটি প্রথম দফায় কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে আমি আরেকবার বলছি যে কে যদি হয় প্রথমে গতিশক্তি, তারপর এক্স দূরত্ব অতিক্রম করার পর গতিশক্তি হয়ে যায় কে/9, এরপর আরো 1 সেন্টিমিটার অতিক্রম করে বুলেটটা থেমে যায়, তাহলে প্রথম দফায় কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে তোমরা এই প্রবলেমটা সলভ করতে থাকো। এর মধ্যে আমি আরেকটি প্রশ্ন পেয়েছি। সোহান জিজ্ঞেস করেছো শতকরা বললে কেমন করে করব এন এর ভ্যালুটা। আমি ধরে নিচ্ছি তুমি এন এর ভ্যালুটা বের করার জন্য এই প্রশ্নটা করেছো যে শতকরা বললে আমরা কিভাবে করব। তাহলে দেখো আমরা চাইলে সেটাও বের করতে পারি। দেখো শুরুতে ছিল ভি, এখানে ছিল v/n। তাহলে বলল এখানে ভেলোসিটি যা ছিল এখানে ভেলোসিটি 30% কমে যায়, 30% কমে যায়। তাহলে এখানে যা ছিল তার চেয়ে 30% কমে যায়। তার মানে হচ্ছে শুরুতে যদি 100 থাকে, 30% কমে যাওয়া মানে নিশ্চয়ই 70। তাহলে n এর মান এই ক্ষেত্রে হবে হচ্ছে 100/70। আর যদি বলে শুরুতে যেই বেগ ছিল তার 60% হয়, বেগ কমে গিয়ে 60% হয়, তার মানে শুরুতে যদি 100 থেকে থাকে, 60% হওয়া মানে এখন 60, তাহলে n এর মান হবে 100/60। আশা করি সোহান তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। তাহলে এইটুকু ছিল n এর মান বের করা নিয়ে। এবার আমরা আবার বুলেট আবার গুড়িতে ফেরত যাই। তাহলে এই অঙ্কটা দেখো, এখানে এটা বেশ সোজা। দেখো কে নিয়ে টোটাল যতটুকু যাওয়া যায় কে/9 গতিশক্তি নিয়ে তার ঠিক 9/1 যাওয়া যায়। সম্পূর্ণ গতিশক্তি নিয়ে যা যাওয়া যায় কে/9 নিয়ে তার 9/1 যাওয়া যায়। তাহলে সম্পূর্ণ দূরত্বটা কত? সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে এক্স প্লাস 1 সেন্টিমিটার, এটা হচ্ছে সম্পূর্ণ দূরত্ব। তাহলে সেই সম্পূর্ণ দূরত্বটাকে আমার বের করতে হবে। সেখান থেকে আমি চাইলে এক্স বের করে ফেলতে পারি। তাহলে 9/1 দূরত্বই হচ্ছে আমার 1 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ দূরত্ব কত? 9 সেন্টিমিটার। তাহলে এই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই এই এক্স এর মান হচ্ছে 8 সেন্টিমিটার, কারণ 1 সেন্টিমিটার বাদ গেল। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 8। আমি অলরেডি দেখতে পেয়েছি অনেকেই এক্স এর ভ্যালু 8 বের করতে পেরেছো। যারা যারা এক্স এর ভ্যালু 8 বের করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে দেখো একজন লিখেছো তুমি, আমি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়ালস লিখেছো 9 মিটারস। 9 মিটারস না, আমি এখানে সেন্টিমিটার হিসাব করছিলাম, সো অ্যান্সার সেন্টিমিটারেই আসবে। আর এক্স এর ভ্যালু 9 না, এই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে 9। দেখো 9/1 গতিশক্তি নিয়ে 1 সেন্টিমিটার যায়, তাহলে সম্পূর্ণ গতিশক্তি নিয়ে কি টোটাল 9 সেন্টিমিটার যায়। তাহলে x প্লাস 1 হচ্ছে 9, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 8 হবে। তাহলে মাসুদ রানা তুমি একবার 9 লিখেছিলে, এখন হচ্ছে 8 লিখছো। আর আমি দেখতে পাচ্ছি টিনা লিখেছো 8, এছাড়া আরো অনেকে লিখেছো 8 সেন্টিমিটার। আমি দেখতে পাচ্ছি ইমন লিখেছো তুমি বুঝতে পারোনি, আমি আরো একবার বলছি, তাহলে একটু শোনো। এখানে বুলেটের শুরুতে গতিশক্তি ছিল কে, বা মোট গতিশক্তি কাইনেটিক এনার্জি কে। এখানে বুলেট এক্স ডিস্টেন্স যাওয়ার পর গতিশক্তি হয়ে যায় 9/1। তাহলে সেই 9/1 গতিশক্তি নিয়ে সে 1 সেন্টিমিটার যায়। তাহলে সম্পূর্ণ গতিশক্তি নিয়ে কত যাবে? নিশ্চয়ই 9 সেন্টিমিটার যাবে। তাহলে এই এক্স আর 1 মিলে হয় 9, সেখান থেকে এক্স ইকুয়ালস 8 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা হচ্ছে 8। তাহলে আমি আরেকবার বলে দিলাম। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে 8। হ্যাঁ মাসুদ রানা লিখেছো তুমি মোট 9 সেন্টিমিটার লিখেছো। হ্যাঁ তোমার উত্তর সঠিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে দেখতে পাচ্ছি তুমি অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছো। তাহলে দেখো আবার বুলেট আবার গুড়ি গেল। এরপর আমরা অন্য আরেকটা প্রশ্নে যাই। রাফাত চৌধুরী লিখেছো তুমি এখনো বুঝোনি। তাহলে আমি ফাইনালি আরেকবার বলছি, এটাই সে মোট গতিশক্তি। মোট গতিশক্তি নিয়ে সে সম্পূর্ণ কতটুকু যেতে পারে? এক্স প্লাস 1। আর এখানে কে/9 হচ্ছে ওর গতিশক্তির 9/1। 9/1 গতিশক্তি নিয়েও 1 সেন্টিমিটার যেতে পারে। তাহলে মোট গতিশক্তি নিয়ে কত যেতে পারবে? 1 সেন্টিমিটার ইন্টু 9, 9 সেন্টিমিটার প্লাস 1, এই মোট দূরত্বটা হবে 9 সেন্টিমিটার।
তাহলে এক্স এর ভ্যালু হবে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে তোমার অ্যান্সার, যে ও প্রথম দফায় কত দূরত্ব অতিক্রম করেছ। ওকে, তাহলে আমরা বুলেট থেকে এখন দূরে সরে যাই। এরপর আমরা বেগ সময় লেখচিত্র নিয়ে কাজ করব। বেগ সময় লেখচিত্রে আমরা এক্স অ্যাক্সিসে নিব সময় এবং ওয়াই অ্যাক্সিসে নিব হচ্ছে বেগ। তাহলে কোনো একটা বস্তুর আমরা বেগ সময় লেখচিত্র আঁকবো। তাহলে এই বেগ সময় লেখচিত্র থেকে নানান ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারে, সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখে ফেলবো। তাহলে এই দেখো, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এখানে আমরা নেব হচ্ছে বেগ, ভেলোসিটি। কোন ইউনিটে নিব? মিটার পার সেকেন্ড। টাইম আসবে সেকেন্ডে। তাহলে এবার আমি একটা গ্রাফ এঁকে ফেলি। সেই গ্রাফটা এমন, আমি বিভিন্ন অংশের মান বলে দিচ্ছি। এই যে উপরে আমরা এই অংশটা, গ্রাফের যে সর্বোচ্চ বিন্দুটা দেখতে পাচ্ছি, এখানে ভেলোসিটি বা ভি এর মান হচ্ছে 5, আর এই অংশটায় ভেলোসিটি বা ভি এর মান হচ্ছে ধরা যাক 3। আর এখানে যে সময়গুলো দেয়া, সময়ের মানগুলো আমি লিখে দিচ্ছি। এই সর্বোচ্চ অংশ বরাবর সময়ের মানটা ধরা যাক, এই এখানে অরিজিনে ছিল 0 সেকেন্ড, এই সর্বোচ্চ অংশ বরাবর 2 সেকেন্ড, আর এখানে হচ্ছে ধরা যাক 6 সেকেন্ড। তাহলে সময়গুলো আমি লিখে দিয়েছি, সময়গুলো লেখা হয়ে গেল। এখান থেকে কি কি বের করতে দিতে পারে, যেমন ধরা যাক আমরা এই বিন্দুগুলোর কয়েকটা নাম দিয়ে নিই। আমি এই বিন্দুটার নাম দিচ্ছি এ, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি বি, এই বিন্দুর নাম দিচ্ছি সি, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আমরা এটাকে ও বলে রাখতে পারি। তাহলে দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, যদি জিজ্ঞেস করা হয় এ বি অংশে ত্বরণ কত, এ বি অংশে ত্বরণ কত, তাহলে এই ত্বরণটা আমরা বের করতে চাই। তাহলে ত্বরণ হচ্ছে এই গ্রাফের ঢাল, বেগ সময় লেখচিত্রের ঢাল হচ্ছে ত্বরণ। যদি বেগ সময় লেখচিত্রের ঢালটা ত্বরণ হয়, তাহলে এ বি অংশে আমরা ঢাল বের করলেই পেয়ে যাব ত্বরণ কত। যেমন আমি যদি বের করতে চাই ত্বরণ কোথায়, এ বি অংশে, এ অ্যালং এ বি, সেটা হচ্ছে 3, আর অতিবাহিত সময় কত, 2 মাইনাস 0, তার মানে হচ্ছে 2/2 অর্থাৎ 1। তাহলে এ বি অংশে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে ত্বরণের মান। তাহলে এবার তোমরা আমাকে বলো বিসি অংশে ত্বরণটা কত। তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি বিসি অংশে, এ বিসি, তাহলে বিসি এই অংশে ত্বরণটা কত সেটা তোমরা আমাকে একটু বের করে জানাও। তাহলে বিসি অংশের ত্বরণটা বের করে জানাও। অলরেডি আমি দেখতে পাচ্ছি উলফাত, মাহি, তোমরা সবাই লিখেছো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা হচ্ছে এবি অংশের ত্বরণ। তাহলে এবার তোমরা বিসি অংশের ত্বরণটা বের করে ফেলো। তাহলে বিসি অংশের ত্বরণটা বের করলে আমরা বুঝে যাব এই বরাবর ঢাল কতটুকু বা ত্বরণ কতটুকু। তাহলে তোমরা বের করতে করতে আমিও হিসাবটুকু করে ফেলি। তাহলে বিসি অংশে ত্বরণটা দেখো, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ কত, 0, তাহলে আমি এখানে লিখলাম 0, মাইনাস এই বিসি অংশে আদিবেগ কত, 5, তাহলে লিখলাম -5, আর এইটুকুর মধ্যে সময় কত, 6 - 2 অর্থাৎ 4। তাহলে অ্যানসারটা পাচ্ছি আমি এখান থেকে, এদিকে লিখে ফেলি, উপরে আসবে -5 আর নিচে আসবে 6 - 2 অর্থাৎ 4, -5/4। অ্যানসারটা হচ্ছে -5/4। আমি এক্ষুনি দেখতে পাচ্ছি মাহি লিখেছো -5/6, না -5/6 কেন না, দেখো এইটুকুর মধ্যে বেগের পরিবর্তন -5, কিন্তু এইটুকুর মধ্যে সময় তো 6 না, এইটুকুর মধ্যে সময় কিন্তু 4, 2 থেকে 6 পর্যন্ত 4। তাহলে আমি দেখতে পাচ্ছি ঈশান এবং আরো অনেকে লিখেছো -5/4। যারা -5/4 লিখেছো তাদের উত্তর সঠিক। যারা এখনো 5/6 লিখছো কিংবা -5/6 লিখছো সেই উত্তরটা ভুল, -5/4 হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি দেখতে পাচ্ছি সাগর এইমাত্র লিখেছো -5/4, মাসুদ রানা আবারও সঠিক উত্তর দিয়েছো -5/4। তাহলে এই -5/4 হচ্ছে সঠিক উত্তর। যারা এটা বের করতে পেরেছো
তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এটা বুঝে করতে পেরেছো। এবার আমরা নেক্সট প্রশ্নে আসি। আমরা এখান থেকে আরো কিছু জানতে চাইতে পারি। যেমন আমি এখান থেকে জানতে চাইতে পারি যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, অথবা 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত, এগুলো আমি জানতে চাইতে পারি। তাহলে দেখো 2 থেকে 6 পর্যন্ত 4 সেকেন্ড হয়, তাহলে 4 সেকেন্ড মানে এই বিসি এর ঠিক মধ্যবিন্দুতে থাকবে। কি বলা যায়, বেগটা কত থাকবে আমরা চাইলেই কিন্তু এখান থেকে বের করতে পারি। দূরত্ব কত, 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এই ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে। এই সম্পূর্ণ ক্ষেত্রফলটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ক্ষেত্রফলটা আমি একবারে বের করতে পারবো না, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়ে বের করব। তাহলে দেখো আমরা এই পুরা অংশটার জন্য ক্ষেত্রফল বের করতে চাই, সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে আমি এখন সরণ বা ডিসপ্লেসমেন্ট বের করতে চাই। সরণ কত? তাহলে সরণ হচ্ছে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে এই অংশটুকু, এটা একটা ট্রাপিজিয়াম, আর আরেকটা হচ্ছে এই অংশটুকু, এটা একটা ত্রিভুজ। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাহলে মোট ক্ষেত্রফল বের হয়ে যাবে। চলো আমরা প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি। সেটা হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 3, আর সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে 2, এই 2 দিয়ে গুণ করলাম। এই অংশটুকু হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল খুবই সোজা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 2 থেকে 6 অর্থাৎ 4, আর উচ্চতা হচ্ছে 5। তাহলে এইভাবে করলে আমি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা আমি পাচ্ছি 8, আর এটা আমি গুণ করে পাচ্ছি 10। তাহলে 8 আর 10 মিলে হচ্ছে 18 মিটারস। 18 মিটারস হচ্ছে সঠিক উত্তর। আমি অলরেডি দেখতে পাচ্ছি ইফতি লিখেছো 18 মিটারস, কিন্তু মাসুদ রানা এবার লিখেছো 16 মিটারস। 16 মিটারস না, এটা হবে 18 মিটারস। যাদের যাদের অ্যান্সার 18 মিটারস আসবে তাদের উত্তর সঠিক। তাহলে সৌমিক লিখেছো 18 মিটারস, মাহফুজুল হক লিখেছো 18 মিটারস, অনুরণন লিখেছো 18 মিটারস। তোমাদের সবার উত্তর সঠিক। আচ্ছা, তাহলে যারা যারা 18 মিটারস বের করতে পেরেছো তাদের উত্তরটা সঠিক। এবার এখান থেকে আমি একটা শেষ প্রশ্ন করি, দেখি এটা কে কে তোমরা পারো। এটা হচ্ছে আমি যদি জানতে চাই এখন যখন সময় 4 সেকেন্ড, 4 সেকেন্ড, ওই 4 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত? 4 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত, এটা হচ্ছে আমার প্রশ্ন। 4 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত, এটা আমাকে বের করে এখন দেখাও। তাহলে এই অংশটা বের করতে গেলে, অর্থাৎ 4 সেকেন্ডে ভেলোসিটি কত এটা বের করতে গেলে তোমার সিম্পলি জানা লাগবে এই সেগমেন্টটা, অর্থাৎ বিসি সেগমেন্টে শুরুতে বেগ কত ছিল, অর্থাৎ 5, আর এই সেগমেন্টে মানটা কত। তাহলে সবাই আমাকে এটা বের করে দেখাও 4 সেকেন্ডে ভি এর মানটা কত। তাহলে 4 সেকেন্ডে ভি এর মানটা কত এটা আমাকে বের করে দেখাও। তোমরা করতে করতে আমিও করে দেখাই যে কিভাবে হচ্ছে জিনিসটা। 4 সেকেন্ডে আমরা ভি এর মান বের করতে চাই। আমরা তো জানি যে যদি ত্বরণ থাকে তাহলে আমরা ফাইনাল ভেলোসিটি বা ভি বের করতে পারি এই সূত্র দিয়ে, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এই ভি আমি এখানে বের করতে চাই। তাহলে আমাদের এখানে এই সেগমেন্ট অর্থাৎ বিসি সেগমেন্টের জন্য ইউ কত। আমি অলরেডি দেখতে পাচ্ছি মাহফুজুল হক তুমি সঠিক উত্তর দিয়ে ফেলেছো, ইফতিও সঠিক উত্তর দিয়ে ফেলেছো, আমি এখনো করিনি, করে দেখাচ্ছি কত হচ্ছে। তাহলে এই সেগমেন্টের জন্য ইউ হচ্ছে অবশ্যই 5। এবার এর জায়গায় হবে -5/4, আর টি এর জায়গায় হবে হচ্ছে এই যে 2 থেকে 4 সেকেন্ডে কয় সেকেন্ড হয়, 2 সেকেন্ড হয়। তাহলে অ্যানসারটা হয়ে যাবে আসলে 2.5। মাহি, টিনা তোমরা লিখেছো 2.5 মিটার পার সেকেন্ড। যারা সাউন্ড শুনতে পাচ্ছ না তারা একটু খেয়াল করে দেখো তোমার হেডফোন
এর কানেকশন ঠিক আছে কিনা বা তোমার নেট কানেকশনটা ঠিক আছে কিনা। তাহলে দেখো 2.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2.5 মিটার পার সেকেন্ড যারা যারা বের করতে পেরেছো তাদের উত্তরটা সঠিক। তাহলে এখান থেকে এই জিনিসটাও দিতে পারে যে হঠাৎ করে যে কোনো একটা মুহূর্তে বেগের মান কত। তাহলে যে কোনো মুহূর্তে বেগের মান কত এটা যদি বের করতে দেয় তখন আমরা যেই প্রসেসে করলাম এই প্রসেসে আমরা বের করতে পারি যে বেগের মানটা কত। তাহলে আমাদের এখানে অ্যান্সার ছিল 2. তাহলে এইটুকু আমরা বেগ সময় লেখচিত্র থেকে পেলাম। এটা হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র। এখানে বিটে একটি নোন ফ্রিকোয়েন্সি থাকে এবং তার সাথে আরো একটা ম্যাথ করতে পারি। তাহলে আমরা বিটের অঙ্কটা একটু পরে যাই, আমরা আরেকটা ম্যাথ করে ফেলি গ্রাফ থেকে। তাহলে এবার চলো আমরা একই সাথে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব দুইটি বিষয় নিয়েই আলোচনা করি। তাহলে আমরা আবার এই জিনিসটা করব। তাহলে দেখো আমরা আরেকটা বেগ সময় লেখচিত্রে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সময়ের অক্ষ। তাহলে এদিকে আমি নিচ্ছি বেগ ভি আর এদিকে আমি নিচ্ছি সময় টি। তাহলে ধরা যাক এবার আমাদের গ্রাফটা এখানে 0 সেকেন্ড ছিল, এই বরাবর ধরো 2 সেকেন্ড ছিল, এখানে 3 সেকেন্ড, এই বরাবর ধরা যাক 5 সেকেন্ড ছিল আর এখানে 7 সেকেন্ড। আর ভি যেটা মিটার পার সেকেন্ডে ছিল সেখানে এই ভ্যালুগুলো হচ্ছে ধরা যাক 4 মিটার পার সেকেন্ড এবং এই ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি ধরা যাক -6 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত আর ডিসটেন্স কত, তাহলে আমরা দুইটা জিনিস বের করতে চাই, সরণ কত আর দূরত্ব কত। আমরা এই জিনিসটা বের করতে চাই, দূরত্ব। তাহলে আগে এখানে কিছু কথা আমরা বলে নেই, তারপর আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যে গ্রাফটা এঁকেছি এক্স অ্যাক্সিসের উপরে গ্রাফের কিছু অংশ এবং এক্স অ্যাক্সিসের নিচে গ্রাফের কিছু অংশ। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে এবং নিচে দুই দিকেই গ্রাফের কিছু অংশ আছে। তাহলে এবার আমরা এখান থেকে বের করতে চাই কি হবে। এক্স অ্যাক্সিসের উপরে গ্রাফের যে অংশ থাকবে, এক্স অ্যাক্সিসের উপরে গ্রাফের যে অংশ থাকবে সেখানে যে এরিয়াটা আমরা পাবো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মানে হচ্ছে বস্তুটা সামনের দিকে কতটুকু গেল। এবং এক্স অ্যাক্সিসের নিচে গ্রাফের যে অংশটুকু থাকবে তার ক্ষেত্রফল বুঝাবে বস্তুটা আবার কতটুকু ফেরত আসলো, কতটুকু পিছিয়ে আসলো। তাহলে যদি আমরা উপরের অংশ থেকে নিচের অংশের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব সরণ। আর যদি উপরের অংশের সাথে নিচের এই ক্ষেত্রফলগুলোকে নাম দিয়ে নেই, আমরা এই অংশের ক্ষেত্রফলকে লিখি a1 আর এই অংশের ক্ষেত্রফলকে লিখি a2। তাহলে আমরা এবার ক্ষেত্রফলগুলো বের করে ফেলি। দেখো a1 এটা কতটুকু হয়। a1 একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ এর ক্ষেত্রফলটা আসবে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু এইটা আর উপরেরটা, তাহলে 0 থেকে 3, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 3। আর উপরের বাহু কত, 0 থেকে 2, তাহলে যোগফল হবে 3 + 2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, দূরত্বটা হচ্ছে 4, এই যে উচ্চতাটা 4। তাহলে এটা যদি আমি হিসেব করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 10। তাহলে 10 মিটার সামনে যায়। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মিন করবে কতটুকু পিছিয়ে আসে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পিছিয়ে আসে। সৌমিক লিখেছো ভেলোসিটি কিভাবে মাইনাস হয়। ভেলোসিটি তো ভেক্টর রাশি, তাই না? তাই সামনের দিকে গেলে ভেলোসিটিটাকে যদি আমরা পজিটিভ লিখি তাহলে পিছনের দিকে আসতে থাকলে ভেলোসিটিটাকে আমরা
নেগেটিভ দিয়েই তো লিখব। তাহলে একটু খেয়াল করো, A2 কত আসবে? A2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। A2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখানে ভূমি কত? 3 থেকে 7 অর্থাৎ 4, এবং উচ্চতা কত? উচ্চতা এখানে হচ্ছে 6। তাহলে আসবে 12 মিটার। তার মানে সে 10 মিটার সামনে যাবে, আবার 12 মিটার পিছিয়ে আসবে। এখানে তাহলে দেখো আমরা একটা মজার ব্যাপার দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে সরণ আসবে, সরণটা হবে উপরের ক্ষেত্রফল মাইনাস নিচের ক্ষেত্রফল। উপরের ক্ষেত্রফল ছিল 10 আর নিচের ক্ষেত্রফল ছিল 12। দেখো ফাইনাল সরণটা আসলো -2 মিটার। এর মানে কি জানো? এর মানে হচ্ছে বস্তুটা যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে 2 মিটার পিছনে এসে যাত্রা শেষ করবে। যতটুকু সামনে গেল তার চেয়ে বেশি ফেরত আসলো, তাহলে যেখান থেকে যাত্রা শুরু তার চেয়ে 2 মিটার পিছনে এসে শেষ করবে। তাহলে সরণটা হচ্ছে -2 মিটার। অনেকেই -2 নিয়ে আসতে পেরেছো। এবং যে দূরত্ব, সেই দূরত্ব যদি আমরা বের করি, দূরত্ব বা ডিসটেন্স, সেটা হবে 1 প্লাস A2। তাহলে 10 আর 12 মিলে হয়ে যাবে, তাহলে দূরত্ব হচ্ছে 22, ডিসটেন্স 22, আর ডিসপ্লেসমেন্ট হবে -2 মিটার, সরণটা -2 মিটার। তাহলে অনেকেই এই অ্যান্সারটা দিতে পেরেছো। যেমন দেখতে পাচ্ছি ফাহিম লিখেছে সরণটা হচ্ছে -2 মিটার, সঠিক উত্তর। তাহলে দূরত্ব হচ্ছে 22 আর সরণ হচ্ছে -2। তাহলে এই ছিল বেগ সময় গ্রাফের আরেকটা অঙ্ক। এবং এর মধ্যে আমি দেখেছি একজন আমার কাছে জানতে চেয়েছো নিক্ষিপ্ত বস্তুর জন্য গ্রাফ কেমন হবে। এটা আমি একটু দেখিয়ে দিই, নিক্ষিপ্ত বস্তুর জন্য গ্রাফটা কেমন হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য গ্রাফ কেমন হয় আমরা একটু দেখি। নিক্ষিপ্ত একটা বস্তু কিরকম, একটা কলমকে উপরের দিকে ইউ ভেলোসিটিতে ছুঁড়ে মারে, তখন কি হয়? কলমটা ইউ ভেলোসিটি নিয়ে উঠতে উঠতে ওর বেগ কমে যায় এবং সর্বোচ্চ উচ্চতায় এসে বেগ হয়ে যায় 0। তারপর আবার নিচে নামতে থাকে এবং ঠিক ঠিক বিপরীত ইউ অর্থাৎ -ইউ বেগ নিয়ে মাটিতে পৌঁছায়। তাহলে শুরুতে তাহলে শুরুতে শুরুতে এর বেগ হবে ইউ মিটার পার সেকেন্ড। তারপর আস্তে আস্তে উপরে উঠতে উঠতে বেগ কমতে কমতে এক সময় 0 হয়ে যাবে, এবং 0 থেকে এবার বিপরীত দিকে বাড়তে বাড়তে বেগ হয়ে যাবে -ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের বেগের অক্ষ। তারপর এটা হচ্ছে আমাদের বিপরীত দিকে বেগের অক্ষ, এটা হচ্ছে সময়। তাহলে বস্তুটা যাত্রা শুরু করবে, তারপর সেখান থেকে বেগ জি এর প্রভাবে, জি কত? জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক প্রতি সেকেন্ড। তারপর 0 থেকে আবার বিপরীত দিকে বাড়তে বাড়তে এক সময় হয়ে যাবে বেগটা ঠিক ঠিক -ইউ। তাহলে এই হচ্ছে সোজা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর জন্য বেগ ভার্সেস সময় গ্রাফ। সেখানে এইটুকু টাইম যতটুকু লাগবে, এখান থেকে এইটুকুও টাইম ততটুকুই লাগবে। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং টাইম, এটা ডিসেন্ডিং টাইম। উত্থান কাল আর পতন কাল, এই T1 আর T2 হয়ে যায় সমান। তাহলে এই হচ্ছে একটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর জন্য বেগ ভার্সেস সরণ সময়। মাহফুজুর রহমান জিজ্ঞেস করেছে যদি ট্রাপিজিয়াম না হতো তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতাম। এখানে যে বহুভুজগুলো তৈরি হবে সেটাকে তুমি নিজের ইচ্ছা মতো কেটে কুটে নিয়ে অনেকগুলো ত্রিভুজে পরিণত করতে পারো, আবার ট্রাপিজিয়ামে পরিণত করতে পারো, চতুর্ভুজে পরিণত করতে পারো, এইরকম। তাহলে এইভাবে ভাগ করে করে তুমি ক্ষেত্রফলগুলো বের করে ফেলতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের বেগ ভার্সেস সময় নিয়ে অনেকগুলো অঙ্ক আমরা করে ফেললাম। এবারে আমরা আবার বিটে ফিরে যাই। বিটে আমরা যেটা করব, প্রথমে একটা জানা কম্পাঙ্ক দেব, তার সাথে অজানা কম্পাঙ্কের পার্থক্য থেকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব যে অজানাটা কত। তারপর আরেকটা নতুন ইনফরমেশন থেকে আমরা বের করে ফেলবো অজানাটা কত। তাহলে দেখো এই বিটের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে দেখো, আমি করে দিচ্ছি কিভাবে করতে হয়। এই অঙ্কটাতে অনেকেরই প্রবলেম থাকে, যদিও খুব সহজ, বাট অনেকের প্রবলেম থাকে। তাহলে বিট শুরু করছি আমি। এই দেখো, ধরা যাক এটা একটা সুরশলাকা, এই সুরশলাকার কম্পাঙ্ক 500 হার্টজ। এর পাশে আরেকটা সুরশলাকা যার কম্পাঙ্ক আমি জানি না, ধরা যাক কম্পাঙ্কটা হচ্ছে এফ, এই ফ্রিকোয়েন্সিটা আমি জানি না, এটা আননোন। এবার বলা হচ্ছে সেকেন্ডে 5টা বিট তৈরি হয়, 5 বিটস পার সেকেন্ড, এটা হচ্ছে প্রাথমিক।
প্রাথমিকভাবে 5টা বিট তৈরি হয়। তাহলে এ থেকে আমি কি বুঝবো? এ থেকে আমি বুঝবো হচ্ছে এই জানা সুরশলাকার কম্পাঙ্কের সাথে অজানা সুরশলাকার কম্পাঙ্কের বা টিউনিং ফর্কের কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 5টা। কারণ যতটুকু ডিফারেন্স হয়, যতটুকু ডিফারেন্স থাকে ফ্রিকোয়েন্সিতে, সেকেন্ডে ততটুকুই বিট তৈরি হয়, ততগুলোই বিট তৈরি হয়। যেমন এখানে 500 আর তার সাথে 5 বিটস মানে কি? তাহলে এই এফ অজানাটা হয় 5 বেশি অথবা 5 কম। 5 বেশিও হতে পারে, 5 কমও হতে পারে। আমরা ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি নেব, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস, ফ্রিকোয়েন্সি। তাহলে জানাটাকে আমরা এখানে লিখে ফেলবো আগে। আমাদের জানাটা কত? জানা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 500 হার্টজ, 500 হার্টজ। তাহলে অজানাটাকে আমি অন্য কালি দিয়ে লিখব। যেহেতু 5 বিটস পার সেকেন্ড, তার মানে 5 বাড়তেও পারে 5 কমতেও পারে। তাহলে যদি 5 বাড়ে তাহলে হবে 505, 505। আর অজানাটা যদি কম থাকে তাহলে হবে 495, 495 হার্টজ। তাহলে এছাড়া কিন্তু আর কিছু হতে পারে না। 505 অথবা 495, এই দুইটার একটা হবে, এছাড়া অন্য কিছু হবে না, কারণ 5 বিটস পার সেকেন্ড বলা। এবারে নতুন কিছু ইনফরমেশন দেয়া থাকবে। এই অংশটাতে একটু ভালো করে খেয়াল করো, নতুন কি ধরনের ইনফরমেশন দেয়া থাকতে পারে। এখানে বলা হতে পারে আমরা যে কোনো একটা সুরশলাকায় মোম মাখাবো, মোম বা ওয়্যাক্স মাখাবো। যদি কোনো একটা সুরশলাকায় আমরা মোম বা ওয়্যাক্স মাখাই তাহলে সুরশলাকাটা কিন্তু ভারী হয়ে যাবে। আর যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্রিকোয়েন্সি কমে যাবে। আর যদি আমরা মোম না মাখিয়ে শিরিষ কাগজ দিয়ে ঘষে দেই তাহলে সুরশলাকাটা আগের চেয়ে হালকা হয়ে যাবে, এবং হালকা হয়ে গেলে কিন্তু তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তাহলে যদি আমি এরকম বলি যে ধরা যাক অজানা শলাকায়, অজানা শলাকায় মোম মাখানো হলো, অজানা শলাকায় মোম মাখানো হলে, এই যে এই কথাটা বলা, অজানা শলাকায় মোম মাখানো হলে। যদি অজানা শলাকায় তুমি মোম মাখাও, মোম মাখালে ফ্রিকোয়েন্সি কি কমে যাবে, কারণ ভারী হয়ে ফ্রিকোয়েন্সি কমে যায়। তাহলে এটা 505 থেকে নিচে দাগ দিতে হবে, 495 থেকেও নিচে দাগ দিতে হবে। তাহলে অজানা শলাকায় মোম মাখানো হলে বিট বাড়ে, এই কথাটা বলে দিলাম। তাহলে দেখো আমরা অজানা শলাকায় যদি মোম মাখাই তাহলে অজানা শলাকার ফ্রিকোয়েন্সি বাড়বে নাকি কমবে? অজানা শলাকার ফ্রিকোয়েন্সি হচ্ছে কমে যাবে মোম মাখানো হলে। তাহলে এই দেখো আমরা নতুন একটা দাগ দিলাম 505 এর নিচে। কেন? মোম মাখানো হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, তাই একটু নিচে দাগ দিলাম। তাহলে অজানা যেহেতু এটাও, তাই এটারও নিচে দাগ দিলাম। এবার দেখি নতুন করে পার্থক্যটা কেমন হয়। দেখো এখানে অজানাটার সাথে পার্থক্য এতটুকু, আর এখানে অজানাটার সাথে পার্থক্য এত বেশি। তাহলে 505 এর সাথে পার্থক্য কমে গেল, তাহলে বিট কমে যাওয়ার কথা ছিল। আর 495 এর সাথে পার্থক্য বেড়ে গেল, তার মানে বিট বেড়ে যাওয়ার কথা। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 495, কারণ এই যে বিট বাড়ে বলা, তাহলে এই যে এখানে বাড়ে আর এখানে কমে পার্থক্য, তাহলে আমাদের তো বাড়ে বলা, তাহলে 495 হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা অজানা শলাকার কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে আমি আরো একবার বলছি যে কিভাবে অঙ্কটা করলাম। 500 লিখে নিয়েছিলাম, শুরুতে 5 বিটস ছিল, তাহলে 505 বা 495। এরপর অজানা শলাকায় মোম মাখানোর ফলে একটু নিচে দাগ দিলাম অজানাগুলোর, কারণ ফ্রিকোয়েন্সি একটু কমে যাবে। এবার প্রশ্নে বলা বিট বাড়ে, বিট বাড়ে মানে পার্থক্য বাড়ে। তাহলে এই নতুনটার সাথে 500 পার্থক্য এখানে কমে, আর এটার সাথে পার্থক্য বাড়ে। তাহলে যেহেতু বাড়ে তাই 495 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে 495 লিখতে পেরেছো। যারা যারা 495 লিখতে পেরেছো তাদের উত্তর সঠিক। এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করতে দিচ্ছি, এটা করে আমাকে উত্তরটা দেখাও। তাহলে দেখো আমরা বিটের একটা অঙ্ক করতে যাচ্ছি। এখানে যে জানা কম্পাঙ্ক বা জানা সুরশলাকা সেটা বলে দেয়া হচ্ছে 600 হার্টজ। 600 হার্টজ হচ্ছে আমাদের জানা কম্পাঙ্ক। এই জানা কম্পাঙ্কের সাথে অজানা কম্পাঙ্কের একটি সুরশলাকা যার ফ্রিকোয়েন্সি আমরা জানি না, সেই ফ্রিকোয়েন্সিটা কতটুকু হয় এটা আমরা বের করতে চাই। এখানে বলা প্রাথমিকভাবে 4 বিটস পার সেকেন্ড, এটা বলা।
তাহলে যদি 4 বিটস পার সেকেন্ড হয় তার মানে তো আমরা বুঝেই যাচ্ছি জানাটা যদি 600 হার্টজ হয় তাহলে অজানাটা হওয়া উচিত এর চেয়ে 4 বেশি বা 4 কম। তাহলে উপরে হতে পারে 604, নিচে হতে পারে 596। এই এরপর যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জানা শলাকায় শিরিষ কাগজ ঘষলে বিট কমে। তাহলে এবার অ্যান্সারটা কি হবে? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। 600 হার্টজ আর অজানাটা আমি জানি না। 4 বিটস পার সেকেন্ড ছিল প্রাইমারিলি, প্রথমে ছিল 4 বিটস পার সেকেন্ড। তাহলে খেয়াল করো 4 বিটস পার সেকেন্ড বলে দেয়া, তাহলে আমরা অজানাটা সাসপেক্ট করলাম যে 604 হতে পারে বা 596 হতে পারে। এরপর বলা জানা শলাকায় শিরিষ কাগজ ঘষলে বিট কমে। তাহলে এফেক্টেড হবে কোনটা, অজানাটা নাকি জানাটা? যেহেতু জানা শলাকায় বলা তাহলে এফেক্টেড হবে এই জানা শলাকা। কি করলাম আমি? শিরিষ কাগজ ঘষলাম। শিরিষ কাগজ ঘষলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। তাহলে আমরা এটার উপরে একটা দাগ দিব, উপরে দাগ দিলাম। তাহলে এটার সাথে পার্থক্য কি হবে? এটার সাথে পার্থক্য কমলো, আর এটার সাথে পার্থক্য কি বাড়লো। তাহলে আমি তো বলছি যে বিট কমে, তাহলে এইখানে দেখো কমে, এইখানে হচ্ছে কমে, আর এখানে হচ্ছে বাড়ে, তাই না? পার্থক্য বাড়লো আর এখানে পার্থক্য কমলো। তাহলে আমার প্রশ্নে বলা ছিল কমে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 604। যারা 604 অ্যান্সার দিতে পেরেছো তোমাদের উত্তর সঠিক। আমি দেখতে পাচ্ছি ফাহিম, কাব্বিক, হাসান, তোমরা হচ্ছে 604 অ্যান্সার দিতে পেরেছো। যারা হৃদয়, তোমরা 604 অ্যান্সার যারা দিয়েছো তাদের উত্তর সঠিক। তাহলে এইভাবে এই বিটের অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা বিটের অঙ্ক থেকে এবার ডেসিবেলের অঙ্কে চলে যাচ্ছি। ডেসিবেলের অঙ্ক খুব সোজা। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ধরো কোথাও একটা রেডিও বাজছে, এরকম একটা রেডিও, এই রেডিও বাজছে, এই রেডিও থেকে যে সাউন্ড আসছে সেই সাউন্ডের ইন্টেন্সিটি বলে দেয়া। সাউন্ডের ইন্টেন্সিটি হচ্ছে বলে দেয়া 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে লেভেল অফ ইন্টেন্সিটি কত বা কত ডেসিবেল? তাহলে তুমি লিখবে লেভেল অফ ইন্টেন্সিটি ইকুয়ালস 10 log I/I0 ডেসিবেল। এরকম, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আই এর ভ্যালু তো আমি দিয়েই দিলাম 10⁻⁻7, আর I0 এর ভ্যালু মুখস্থ থাকা লাগবে, এটা জানা মান 10⁻12 হয়। তাহলে আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, আমি এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 10 log 10⁻7 ডিভাইডেড বাই 10⁻12। তাহলে 10⁻7/10⁻12 কত হয়? 10⁵ হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে 10 log 10⁵। লগের বেস তো হচ্ছে 10, তাহলে 10⁵ হয়ে যাবে, log 10⁵ হয়ে যাবে শুধু 5। তাহলে 10 × 5 আমরা পেয়ে যাব 50 ডেসিবেল। তাহলে এইভাবে ইন্টেন্সিটি জানা থাকলে ডেসিবেল বের করা যায়। ইন্টেন্সিটি বা শব্দের তীব্রতা, এই শব্দের তীব্রতাটা হচ্ছে I = 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। তার মানে হচ্ছে একটা 1 মিটার স্কয়ার এরিয়ার ভিতর দিয়ে সেকেন্ডে 10⁻⁻7 জুল শব্দ শক্তি প্রবাহিত হয়। সেটাই আমরা বুঝাচ্ছি 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার দিয়ে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 50 আসলো, 50 ডেসিবেল। এবার তোমাকে যদি আলাদা করে ডেসিবেল বের করতে দেয় তাহলে তুমি কি করবে? ধরা যাক তোমাকে এরকম বলল যে এক জায়গায় একটা মাইকে গান বাজছে, তাহলে তোমাকে বের করতে হবে যে ওইখানে ডেসিবেল বলে দিলে যে শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি কত ছিল। ধরো এরকম করে কলের গান বাজছে এক জায়গায়, তাহলে এখান থেকে কলের গান বাজছে কত ডেসিবেল? ধরা যাক 60 ডেসিবেল। 60 ডেসিবেল। তোমাকে জিজ্ঞেস করলো সাউন্ডের ইন্টেন্সিটিটা কতটুকু, এটা তোমাকে বের করতে হবে। তাহলে বের করে দাও ইন্টেন্সিটি কত হবে। আমরা এই ফর্মুলায় যেতে পারি, 60 ডেসিবেল ইকুয়ালস 10 log I/I0। তাহলে এই ভ্যালু কিন্তু আমি জানি, I0 এর ভ্যালু আমি অলরেডি জানি 10⁻12, তাই না? তাহলে দেখো এখান থেকে কি কি করা যায়। এখান থেকে 10 আর 60 কেটে ফেলা যায়, এটাও ডেসিবেল তো। তাহলে দেখো আমরা 10 আর 60 কেটে ফেলি, ডেসিবেল কেটে ফেলে আমি লিখতে পারি 6 ইকুয়ালস log I/10⁻12।
তাহলে এই পাশে অ্যান্টিলগ নেই, অ্যান্টিলগ নেওয়া মানে হচ্ছে 10⁻6 হয়ে যাবে, ইকুয়ালস i বাই 10⁻-12। তাহলে এখান থেকে i ইকুয়ালস আমি পেয়ে যাব 10⁻-12 ইন্টু 10⁻6 ইকুয়ালস 10⁻⁻6। তাহলে এইভাবে আমি চাইলে ডেসিবেল থেকে ইন্টেন্সিটি বের করে ফেলতে পারি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি আয়েশা আহমেদ লিখে ফেলেছো যে ইন্টেন্সিটি হবে 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। অসংখ্য ধন্যবাদ। এর মানে হচ্ছে তুমি বুঝে অঙ্কটা করতে পেরেছো। তাহলে দেখো, এবার যদি দুইটা উৎসের ইন্টেন্সিটি বা তীব্রতা বলে দেয়, মোট ডেসিবেল বের করতে দেয়, তখন তুমি কি করবে? ধরা যাক এরকম, এখানে ধরা যাক একটা বাচ্চা এখানে দাঁড়িয়ে, ওই বাচ্চাটা হচ্ছে আস্তে আস্তে কথা বলে। তাহলে এই বাচ্চার যে সাউন্ডের ইন্টেন্সিটি সেটা হচ্ছে ধরা যাক, আমরা বলে দিচ্ছি 50 ডেসিবেল, 50 ডেসিবেল। আর আরেকটা বাচ্চা হচ্ছে একটু রাগী টাইপের বাচ্চা, ওই বাচ্চাটা হচ্ছে একটু চিৎকার চেঁচামেচি করে। তাহলে ওই বাচ্চার সাউন্ডের ইন্টেন্সিটি ধরো আরো বেশি, ধরা যাক 60 ডেসিবেল। তাহলে 60 ডেসিবেল যদি হয় তাহলে ওর ইন্টেন্সিটি নিশ্চয়ই আরো বেশি। তাহলে আমরা জানতে চাই যে মোট ডেসিবেল কত, টোটাল ডেসিবেল কত, টোটাল ডেসিবেল কত জানতে চাই। তাহলে একজনের হচ্ছে 50 ডেসিবেল আর একজনের হচ্ছে 60 ডেসিবেল। আমি জানতে চাই মোট ডেসিবেল কত। কখনোই কিন্তু ডেসিবেল যোগ করা যাবে না। ডেসিবেল যোগ করা যায় না কেন? কারণ দুইটাই তো লগ স্কেল, তাই ডেসিবেল যোগ করলে আসলে লগের ভিতরে যোগ করলে কি হয়, গুণ হয়ে যায়। শব্দের তীব্রতা কিন্তু এখানে কখনো গুণ হবে না। দুইজন মানুষ কথা বললে শব্দের তীব্রতা গুণ না হয়ে আসলে শব্দের তীব্রতা যোগ হয়ে যায়। তো আমরা জানতে চাই যে টোটাল ডেসিবেল কত হবে। এটা করার জন্য আসলে আমাদেরকে আলাদা আলাদা ভাবে ওদের শব্দের তীব্রতা বের করে নিতে হবে। তাহলে ওদের শব্দের তীব্রতা আমরা বের করে নিই। ধরা যাক আমরা প্রথমে i1 বের করতে চাই, ওর তীব্রতা i1, ওর তীব্রতা i2। তাহলে আমি কি লিখব? আমি লিখব 50 ইকুয়ালস 10 log i1 বাই 10⁻⁻12। তাহলে এখান থেকে হিসেব করে i1 আমি বানাতে পারবো 10⁻⁻7, 10⁻⁻7। আমি এটা আবার লিখছি, i1 ইকুয়ালস 10⁻⁻7 আসবে। আবার একইভাবে আমি চাইলে i2 বের করতে পারবো। আমি লিখবো 60 ইকুয়ালস 10 log i2 ডিভাইডেড বাই 10⁻⁻12 এরকম। তাহলে এখান থেকে হিসাব করলে i2 চলে আসবে ঠিক আগের অঙ্কটার মতো, i2 চলে আসবে 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। এবার টোটাল ডেসিবেল আমি বের করতে চাই। তাহলে টোটাল ডেসিবেল হবে হচ্ছে 10 log i1 প্লাস i2 ডিভাইডেড বাই 10⁻⁻12। এটা হচ্ছে টোটাল ডেসিবেল। তাহলে এটা আমি এখন একটু বের করার চেষ্টা করি। দেখো i1 i2 আগে যোগ করে নেই। 10⁻⁻6 এর সাথে যদি আমি 10⁻⁻7 যোগ করি, আমি পেয়ে যাচ্ছি 1.1 ইন্টু 10⁻⁻6। এটা হচ্ছে i1 প্লাস i2, 1.1। এটা বের করে ফেলি আমরা, তাহলে আসবে 1.1 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 10⁻⁻12। অ্যান্সারটা চলে আসবে 60.414 ডেসিবেল। চলে আসলো 60.414 ডেসিবেল। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 60.414 ডেসিবেল। তাহলে দেখো 60.414 ডেসিবেল হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে দেখো 50 ডেসিবেল আর 60 ডেসিবেল মিলে কিন্তু কখনোই 110 ডেসিবেল হয় না। 50 ডেসিবেল আর 60 ডেসিবেল মিলে হয়ে যায় 60.414 ডেসিবেল। তাহলে একটু খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি ফাহিম হোসেন -59.58 ডেসিবেল নিয়ে এসছো। এরকম হওয়ার আসলে কথা না, তোমার অ্যান্সারটা একটু ভুল। তাহলে একটু তোমার এরকম ভুল অ্যান্সার আসলো, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা ডেসিবেল থেকে এখন চলে যাচ্ছি চলে যাব শিশিরাঙ্কে। আমরা শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বের করার চেষ্টা করব।
তাহলে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক কিভাবে বের করতে হয়? ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক বের করার জন্য আমাদের দুইটা থার্মোমিটার লাগে। এটা একটা থার্মোমিটার, আর এর পাশে আরো একটা থার্মোমিটার লাগে, এটা আরেকটা থার্মোমিটার। একটাকে বলি আমরা শুষ্ক বাল্ব, আর একটাকে বলি আমরা সিক্ত বাল্ব। কেন ওটাকে সিক্ত বাল্ব বলি? কারণ একটা বাটির মধ্যে কিছু পানি থাকে, সেই পানির বাটির থেকে একটা সুতা নিয়ে এসে এই বাল্বের গায়ে পেঁচানো থাকে, তাহলে এই বাটির মধ্যে থাকে পানি। সিক্ত বাল্ব, এটা হচ্ছে আমাদের সিক্ত বাল্ব, আর এটা হচ্ছে আমাদের শুষ্ক বাল্ব। এটা হচ্ছে আমাদের শুষ্ক বাল্ব। তাহলে শুষ্ক বাল্বের তাপমাত্রাটা বলে দেয়া, শুষ্ক বাল্বের তাপমাত্রা বলে দেয়া θ1 = 30 ডিগ্রি। তাপমাত্রা বলে দেয়া, ধরা যাক সিক্ত বাল্বের তাপমাত্রা বলে দেয়া θ2 = 20 ডিগ্রি। আমরা বের করতে চাই শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট কত। তাহলে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট θd = θ1 - g1 * θ1 - θ2। এই g1 কে বলে গ্লেশিয়ারের ধ্রুবক বা গ্লেশিয়ারস কনস্ট্যান্ট। এটার মান আমরা এই g1 লিখেছি এই কারণে যাতে তোমার মনে থাকে যে θ1 টেম্পারেচারে এই g1 এর মানটা বসাতে হবে। তাহলে θ1 কত আমাদের? 30 মাইনাস এই যে 30 ডিগ্রিতে g at 30, এটা হচ্ছে 1.65, এই মানটা হচ্ছে 1.65। তাহলে এখানে আমি লিখলাম 1.65 * 30 - 20। তাহলে 30 - 16.5, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 30 - 16.5 আসবে 13.5। রেজাল্টটা হচ্ছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা 13.5 আসার মানে হচ্ছে আমরা ওই রুমটাকে যদি ঠান্ডা করতে থাকি, ঠান্ডা করতে করতে 30 ডিগ্রি থেকে 13.5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে রুমে উপস্থিত জলীয় বাষ্প দিয়েই রুমটা সম্পৃক্ত হয়ে যাবে বা স্যাচুরেটেড হয়ে যাবে। শিশিরাঙ্ক বলতে বা ডিউ পয়েন্ট বলতে এটাই বোঝায়। আয়েশা আহমেদ সঠিক উত্তর দিয়েছো 13.5, কাব্যিক অনুরণন দিয়েছো 13.5, মাসুদ রানা আবারও দিয়েছো 13.5। তোমাদের সবার উত্তর সঠিক। তাহলে যারা যারা সঠিক উত্তরটা বের করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এবং ফাহিম জিজ্ঞেস করেছো জি এর মানটা কি দেয়া থাকবে কিনা। অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, জি এর মানটা প্রশ্নে অবশ্যই দেয়া থাকবে। কারণ জি এর মানটা যদি দেয়া না থাকে তাহলে কিন্তু তুমি এটা বের করতে পারবে না। তাহলে জি এর মানটা দিয়ে দিবে এবং তোমাকে এই মানটা বের করতে পারতে হবে। এমন হতে পারে যে জি এর মানটা তো আমার 30 ডিগ্রিতে দরকার, 30 ডিগ্রিতে দিল না, আমাকে দিয়ে দিল 28 ডিগ্রিতে আর 32 ডিগ্রিতে। এই দুইটা থেকে আমি চাইলে ঐকিক নিয়মে বের করে নিতে পারবো 30 ডিগ্রিতে জি এর মানটা কত হবে। তখন জি এর মানটা আমি বসিয়ে দিব, বসিয়ে দিলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার আপেক্ষিক শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট কত। তাহলে আজকে আমরা এইরকম কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা ফার্স্ট পেপারের ফিজিক্স ফার্স্ট পেপারের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বেশ কয়েকটা প্রচলিত এবং প্রয়োজনীয় ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করলাম যে এই ধরনের অঙ্কগুলোতে সাধারণত কি কি বিষয় থাকে এবং কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যাতে ভুল না হয়। তাহলে এই জিনিসগুলোতে তোমরা একটু খেয়াল রাখবে যাতে এই সাধারণ অঙ্কগুলোতে ভুল না হয়ে যায়। কারণ অনেক কঠিন অঙ্ক ভুল করার চেয়ে সহজ অঙ্ক ভুল করলে পরীক্ষায় আসলে ভর্তি পরীক্ষায় বিশেষ করে বিপদ বেশি। কারণ অনেক কঠিন অঙ্ক অনেক মানুষই পারে না। সহজ অঙ্কই যদি তুমি ভুল করো তাহলে তুমি অনেক বেশি মানুষের চেয়ে পিছিয়ে পড়বে। তাহলে আজকে আমরা ফার্স্ট পেপারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে ফিজিক্সের আমাদের আরো একটি ক্লাস হবে, সেটা হচ্ছে সেকেন্ড পেপারের উপর। তাই তোমাদের যদি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ঝামেলা থেকে থাকে, কি কি টপিক চাও সেটা আমাদেরকে গ্রুপে জানাতে পারো। সেটা গ্রুপে জানালে আমরা সেখান থেকে দেখে ওই অনুযায়ী একটা ক্লাস নিতে পারবো। আর এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, শেয়ার করলে বাকিরাও তোমাদের সাথে দেখতে পাবে এবং ক্লাসটাতে জয়েন করতে পারবে। আমরা এখানে আরেকটি গ্রুপের কথা তোমাদেরকে জানাচ্ছি, বিবিএ, এমবিএ এন্ড
রিক্রুটমেন্ট। তাহলে এই যে এই গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রুপটাতে তোমরা চাইলে জয়েন করতে পারো। এই গ্রুপটাতে আরো কিছু নেসেসারি ইনফরমেশন পাবে। তাহলে এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলো। আমি গ্রুপের নামটা আবার দেখাচ্ছি। গ্রুপের নামটা হচ্ছে 10 মিনিট স্কুল লাইভ বিবিএ এমবিএ রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশন। তাহলে এই গ্রুপটাতে তোমরা জয়েন করো। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো এই কামনায় শেষ করছি।